ও সিংজি, সিংজি। পান্নালালের বাড়ি দারোয়ান সামনের ঘরটায় থাকে। বাড়িটার সামনে একটু বাগানওয়ালা খোলা জায়গা। গেট দিয়ে ঢুকতেই পড়ে বাঁ দিকে দারোয়ানের ঘর। ঘরটার সামনে সিংজি একটা তোলা উনুনে কিছু তরকারি চাপিয়েছিল আর লোহার থালায় আধসের আটা মাখছিল। মাস্টার সাহেব আসেন। সিংজি সসম্ভ্রমে হাতের কাজ ফেলে গেট খুলতে উঠে এলো। একটা চাবি ফেলে গেছি সিংজি, আমার বাড়ির চাবি। চাবি? আপনার চাবি তো দেখিনি। সিংজি গেটটার চাবি খুলে ফাঁক করে দিলে। ভারী মুশকিল হলো তো। সদানন্দবাবু মাথায় হাত দিলেন। নমস্কার, আমরা শুনছি কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস ছাই। আজ শুনে নেব ষষ্ঠ পর্বে কি আছে। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বটি। তবে বোধহয় মেসে ফেলে এসেছেন। হাওড়া স্টেশন থেকে এসে বাড়িতে একবার গিয়েছিলেন, সেখান থেকে এসেছিলেন এই পান্নালালের বাড়ি। ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখা উদ্দেশ্য ছিল। ঘরটা পরিষ্কার করে মেসে খাওয়া দাওয়া সেরে আবার ফিরে গেছেন। বাড়িতে গিয়ে দরজা খুলবার সময় দেখেন পকেটে চাবি নেই। আরেকবার খোলো তো ঘরটা। সদানন্দবাবু গেট পেরিয়ে ভেতরে ঢুকলেন। সিংজির আলু পটলের তরকারি থেকে ফোড়নের সুগন্ধ বেরোচ্ছিল। সিংজি কড়াটা উনুন থেকে নামিয়ে রাখলেন। বললে, চলুন ঘরটা খুলে দিই। দারোয়ানের ঘরের মাথায় ছোট্ট একটা ঘর। সেই ঘরটাই তার থাকবার ব্যবস্থা হয়েছে। সেই ঘরের আলো জেলে তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও নেই। তবে নিশ্চয়ই মেসেই ফেলে এসেছেন। সেইখানে মেসের অতুলবাবুর সঙ্গে গল্প করতে করতে নিশ্চয়ই চাবিটা নিতে ভুলে গেছেন। সদানন্দবাবু চলেই আসছিলেন। সিংজি পেছনে পেছনে এসে বললে, মাস্টার সাহেব, আমার কথা মনে আছে তো? সদানন্দবাবু ফিরে দাঁড়ালেন। কি কথা তার মনেই পড়ল না। বললেন, কি কথা বলো তো? আমার সেই লাঠি। হ্যাঁ হ্যাঁ, সেই লাঠি। একটা মোটা দেখে পাকা সিঙ্গাপুরি বেতের মজবুত লাঠি উপহার দিতে হবে। সিংজি বহুদিন থেকে চেয়ে আসছে, তার মনেই থাকে না। বললেন, তা দেবো যখন বলেছি তোমাকে নিশ্চয়ই দেবো সিংজি। বহুদিন আগে ছাতা ফেলে এসেছিলেন একদিন পান্নালালদের বাড়িতে। সিংজি কুড়িয়ে রেখেছিল। তার বদলে একটা বেতের লাঠি চেয়েছিল, বেশ মোটা দেখে লাঠি। সিংজি খুব শৌখিন লোক। যেমন ডন বৈঠক কুস্তি করে চেহারাটাকে পোক্ত করেছে, তেমনি আবার পোশাক পরিচ্ছেদেরও বাহার আছে। বোধহয় টাকা সুদে খাটায়। দাঁড় ভাঙা জেলায় ঘর, দেশে বউ আছে, আত্মীয় স্বজন আছে। বলে, আমাদের এই ব্যবসা কি আর আজকের? 3 পুরুষের মাস্টার সাহেব, আমার ঠাকুরদা, বাবা, আমি 3 পুরুষ ধরে বাঙালি বাবুদের নিমক খেয়ে আসছি। আমরা জাত দারোয়ান। আমার ঠাকুরদার লাঠি ছিল বাঁশের। সেই লাঠি বাবার কাছ থেকে আমি পেয়েছিলাম। হোলির ছুটিতে মকুমা ঘাটে মুসাফিরখানায় সেই লাঠি চুরি হয়ে গেল মাস্টার সাহেব। তা তোমার লাঠি তো আবার তোমার ছেলেকে দিয়ে যাবে তো? ছেলে আমার নেই মাস্টার সাহেব। সিংজির ছেলে নেই, একটা মেয়ে আছে। মেয়ের শাদী হলে জামাইকে দেবে সেই লাঠি। বংশ পরম্পরায় সেই লাঠি হাতে হাতে হাত বদল হবে। বলে, এইবার লড়াই মিটলে 1 মাহিনা ছুটি নিয়ে দেশে যাব মাস্টার সাহেব, গিয়ে মেয়ে শাদি দেব। কবে লড়াই মিটবে মাস্টার সাহেব? লাঠি দেবার প্রতিশ্রুতি দিয়ে সদানন্দবাবু চলে আসেন। চেতলা আর বালিগঞ্জ, এপার থেকে ওপার আসতে আজকাল আর কালীঘাটের পুরনো পুল দিয়ে ঘুরে আসতে হয় না। মিলিটারির প্রয়োজনে দেশবন্ধু স্মৃতি মন্দিরের পাশ দিয়ে একটা কাঠের পুল তৈরি হয়েছে। ভারী সুবিধে হয়েছে সদানন্দবাবুর। পান্নালালদের বাড়ি থেকে এই পথ দিয়েই আসছিলেন। কেওড়াতলা শ্মশানে গা ঘেঁষে রাস্তাটা। কে, সদানন্দবাবু নাকি? বিনোদবাবুর তীক্ষ্ণ দৃষ্টি ব্ল্যাক আউটের রাত্রেও এড়ানো শক্ত। বিনোদবাবু নিজেই এগিয়ে এলেন। বললেন, সেদিন সুবোধকে স্পষ্ট করে বলে দিলাম মশাই, আমি পাবলিক ওয়ার্ক করতে এসেছি, আমার অত খোসামত করবার দরকার নেই। আর তাছাড়া ও আবার আমার ক্লাস ফ্রেন্ডও কি না। সুবোধকে? সদানন্দবাবু সবিনয়ে জিজ্ঞেস করলেন। ওই যে এসেন দে, আপনাদের
আইসিএস। ও আবার এখন ইনচার্জ হয়েছে কি না? তা বললে, কি বিনোদ, কি দরকার বলো? আমি বললাম, সে খুব বড় হয়ে গেছিস তুই, এ আমার পার্সোনাল কাজ নয়, সমস্ত চেদলার অধিবাসীদের তরফ থেকে কথা বলতে এসেছি, অত খাতির না করলেও চলবে। বিনোদবাবু থামলেন। দুজনে একই দিকে চলেছেন। সদানন্দবাবুর কাছ থেকে কোনো সপ্রশংস কৃতজ্ঞতার আভাস না পেয়েও আরম্ভ করলেন। হেড়ম্ব ডাক্তার বলেছিল ও বড্ড কড়া অফিসার, ও কিছুই করবে না। তা আমিও বলেছিলাম আমি করিয়ে তবে ছাড়ব। তা কেন করবে না মশাই? আমাদের ডিমান্ডস কিছু আনভিউ বলুন। সদানন্দবাবু আগাগোড়া বিষয়বস্তু কিছুই বুঝতে পারেননি। বললেন, ব্যাপারটা কি? আরে এই কাঠের পুলটা নিয়ে মশাই। আমি সোজাসুজি বলে দিলুম, তুই বড়লোক হয়েছিস, মোটর চড়ে বেড়াস, তোর কি? আমরা পায়ে হেঁটে চলি, মিলিটারি লরি যাবার জন্য যখন পুল তৈরি হবে তখন মানুষ যদি যাতায়াত করে তাতে ক্ষতি কি? তা সেও করবে না, আর আমিও ছাড়ব না। আমার তো আর জেদ জানেন, শেষ পর্যন্ত অর্ডার করিয়ে নিয়ে তবে ছাড়লুম। সদানন্দবাবু বললেন, আমাদের খুব উপকার হয়েছে, যা হোক। বিনোদবাবু বললেন, চেতলার উপকার করতে নেই মশাই, তাও আমি বলবো, চেতলার লোক অকৃতজ্ঞ। এই চেতলার স্কুলের কথাই ধরুন না, ওই সেইবার জয়বাবু। কথা বলতে বলতে দুজনেই এই পারে চলে এসেছিলেন। হঠাৎ ওই ধার থেকে কারা যেন বিনোদবাবুকে ডাকলে, বিনোদা, আজ খেলার রেজাল্ট কি? বিনোদবাবু বোধহয় ফুটবল খেলা দেখে ফিরছিলেন। আড্ডার গন্ধ পেয়ে সেই দিকে চলে গেলেন। দূর থেকে সদানন্দবাবু গলা শুনতে পেলেন বিনোদবাবুর। আরে ওকে তো এই ছোটবেলা থেকে দেখে আসছি, ও আবার খেলবে কি? গোলের সামনে বল নিয়ে ঘাবড়ে যায়। ওকে তো খেলা আমি শেখালুম, আজ খুব ধমকে দিয়েছি। বললে, বিনোদদা, গায়ে জ্বর নিয়ে খেলছি, আমার কি দোষ? আমি তো খেলতেই চাইনি। সদানন্দবাবু সোজা চলে এলেন মেসে। সবজি বাগানের গলির মোড়ে মেস। দরজা নাড়তেই ঠাকুর দরজা খুলে দিলে। অতুলবাবুর ঘরে তখনও আড্ডা চলছিল। এ কি, ফিরে এলেন যে? ঘরের এক কোণে অতুলবাবু গড়গড়া টানছিলেন। চাবিটা ফেলে গেছে এখানে অতুলবাবু। হতবুদ্ধির মতো ঢুকলেন সদানন্দবাবু ঘরে। গড়া গড়া বিছানা পাতা। এই ঘরটিতেই মোট 7খানা বিছানা। বিছানার পাশে পাশে আবার প্রত্যেকের সুটকেস, অন্যান্য জিনিসপত্র গুছিয়ে রাখা। যে যার বিছানার ওপর বসে বসে গল্প করছে। তামাকের ধোঁয়ায় ঘর ভরে আছে। এতক্ষণ যেন কোনো একটা ভীষণ বিষয়ে আলোচনা চলছিল। সদানন্দবাবুর উপস্থিতিতে সব মাঝপথে বন্ধ হয়ে গেছে। অতুলবাবু হাঁ হাঁ করে উঠলেন। বললেন, দরজাটা বন্ধ করে দিন মাস্টারমশাই, নইলে এক্ষুনি আলু বেরোবে, আর সঙ্গে সঙ্গেই ডিফেন্স অব ইন্ডিয়া অ্যাক্টে। দরজা বন্ধ করে অতুলবাবুর বিছানাতে গিয়ে বসলেন সদানন্দবাবু। অতুলবাবু বললেন, আচ্ছা ভুলো লোক মশাই আপনি, এইবার না হয় চাবি আমি পেলুম। এইরকম করে কত ছাতা, কত মানিব্যাগ, কত কি হারিয়েছেন এই পর্যন্ত বলুন তো? পেয়েছেন তাহলে? যাক, আমি তো সারা পৃথিবী তোলপাড় করে এলুম। ভাবনা চুগল অতুলবাবু। এই বলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন তিনি। চাবির গোছা সদানন্দবাবুর হাতে দিয়ে অতুলবাবু বললেন, এই তো সবে আজ ফ্যামিলি পাঠিয়ে দিলেন বিদেশে, এখন কতদিন এমনি করে কাটাতে হবে কে জানে, হয়তোবা 6 মাস কিংবা 1 বছর। এ যুদ্ধ না মিটলে তো আর নিয়ে আসতে পারছেন না। তা এখন কত রকমের বিপদ আসছে, হয়তোবা জাপানিরাই এসে পড়ল কলকাতায়, তখন তাহলে কাটাবেন কি করে? পশ্চিম কোণের বিছানা থেকে আধশোয়া অবস্থায় ভূপতিবাবু বললেন, আরে আমার তো 40 বছর 3 মাস মেস বাস চলছে। 19 মার্চে এসেছিলাম এখানে। তখন কত করে মেসিং চার্জ পড়তো ভূপতিদা? মাঝের বিছানা থেকে এক ছোকরা প্রশ্ন করলে। হাতে একটা মাসিক পত্রিকা। ঘরের আলোচনায় ঠিক সে যোগ দিচ্ছে তা নয়, বইয়ের পাতার উপরেই তার নজর। পশ্চিম কোণ থেকে ভূপতিদা বললেন, সব নিয়ে পড়তো 5 টাকা, কোনো মাসে 5.5 টাকা, তার মধ্যেই আবার ভালো ভালো পোনা মাছ, খাওয়ার শেষে খাঁটি দুধ, সপ্তাহে আবার একদিন করে মাংস, পূর্ণিমা একাদশীতে লুচি।
অনেক দিন মাংস খাওয়া হয়নি ম্যানেজার বাবু। ওখান থেকে শ্রীপতি বললে। শ্রীপতি নতুন কেরানি। ভূপতিবাবু বললেন, তা বটে, মাংসর কত দর কে জানে। সেদিন অফিস থেকে আসবার সময় দোকান থেকে মাংস রান্নার গন্ধ পেলুম। আহ, কি চমৎকার যে গন্ধ! রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুকলুম। যা দর! মাংস রাঁধতো আমাদের দশরথ ঠাকুর। ব্যাটার একটু দোষ ছিল, চুরি করত, কিন্তু রান্নাটা ছিল একেবারে। আজকে ঝোলটা একেবারে মাটি করে ফেলেছে ঠাকুর। কি যে রাঁধে! সেদিন কুমড়োতে ভালো মতো নুনই দেয়নি ব্যাটা। আধশোয়া থেকে একেবারে চিত হয়ে পড়লেন ভূপতিবাবু। বোধহয় হতাশায় বললেন, যুদ্ধ না থামলে জিনিসের দামও কমছে না, আর খেয়েও সুখ নেই ভাই। সেই 1922-তে ওই যেবার প্রিন্স অফ ওয়েলস কলকাতায় এলো, সেইবার রাস্তার এক মোড়ের দোকান থেকে খাজা কিনে খেয়েছিলুম। আহ, সে যেন এখনও মুখে লেগে আছে। তারপর কতবার সেই দোকান থেকেই কিনে খেলুম, কিন্তু সেই রকম আর লাগে না। ভূপতিদা, তোমার সেই ফর্দটা বের করো তো। ভূপতিদার একটা ফর্দ আছে, জানেন মাস্টারমশাই? কি কি খেতে ভালোবাসেন, আর যুদ্ধ মিটে গেলে দাম কমলে কি কি উনি খাবেন। বার করো না ভূপতিদা। উপন্যাস রেখে দিয়ে শশধর পিড়াপিড়ি করতে লাগলো। বাইরে সব কিছু নিঝুম হয়ে আসছে। মেসে ঝি কলতলায় বাসন মাজা শুরু করে দিয়েছে, তার শব্দ আসছে। হঠাৎ কালীঘাট স্টেশনে ট্রেনের হুইসেল বেজে উঠল। সদানন্দবাবুর মনে পড়ল, অনেক দূরে সুরুচিরা এতক্ষণ ট্রেনে করে চলেছে, হয়তো বা বসবার জায়গা পায়নি, শিরদাঁড়া সোজা করে চলেছে। কথাটা মনে পড়তেই কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন তিনি। এ কি, উঠছেন নাকি? অতুলবাবু প্রশ্ন করলেন। সদানন্দবাবু বিদায় নিয়ে চলে এলেন। হঠাৎ যেন তার মনে হলো, কী সব যত বাজে কাজে সময় নষ্ট করছেন, কিন্তু করবারই বা কী আছে তার? সুরুচিরা চলে যাবার পর মুহূর্ত থেকে নিজেকে যেন অকর্মণ্য বলে মনে হচ্ছে, যেন পঙ্গু হয়ে পড়েছে মন। হাওড়া স্টেশন থেকে এসে একবার পান্নালালের বাড়ি, একবার মেস, আবার একবার বাড়ি। এ শুধু তার অস্থির চিত্ততার লক্ষণ। মনে হলো আজ বাড়ি গিয়ে নতুন বইটা লিখবেন তিনি। বইখানার নাম ভারতের আদিম জাতি, প্রাগ ঐতিহাসিক সিন্ধু সভ্যতার কথা। সিন্ধুর মহেঞ্জোদারো আর পাঞ্জাবের হরপ্পার মৃত্তিকা গর্ভ থেকে বেরিয়েছে প্রত্নতত্ত্বের প্রাচীনতম নিদর্শন। স্যার জর্জ মার্শেলের অক্লান্ত অনুসন্ধিৎসা। সেই সিন্ধু সভ্যতার লৌহযুগ আর বৈদিক যুগের অনেক আগেই যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগেকার সৃষ্টি। বেলুচিস্তান অতিক্রম করে উত্তর পশ্চিম গিরিপথ ধরে ভারতবর্ষে প্রবেশ করেছিল দ্রাবিড় জাতি, যাদের বৈদিক সাহিত্যে দাস বা দস্যু আখ্যা দেওয়া হয়েছে। হঠাৎই চলতে চলতে সদানন্দবাবু বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন। কে কে ওখানে? মনে হলো তারই বাড়ির সামনে কে যেন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। তাকে দেখেই স্থির হয়ে দাঁড়ালো। কে কে ওখানে? সদানন্দবাবু আবার প্রশ্ন করলেন। আগন্তুক এগিয়ে এলো। মুখময় দাড়ি গোফের সমারোহ, ব্ল্যাকআউটের রাতে ভালো করে নজরে পড়ে না। সদানন্দবাবু বললেন, কে আপনি, কি চান? হঠাৎ আগন্তুক সদানন্দবাবুর পিঠে হাত দিয়ে কানের কাছে মুখ এনে চুপি চুপি বললে, আমি গৌর দাস। সমস্ত স্নায়ুর রক্তপ্রবাহ যেন হঠাৎ তুষার স্পর্শে জমাট বেঁধে কঠিন বরফে পরিণত হয়ে গেল। গৌর দাস! এই তো সেদিন তার নিরুদ্দেশ হবার খবর পেয়েছিলেন তিনি। সুভাষ বোসের রহস্যজনক অন্তর্ধানের পর দলের সমস্ত লোককে গ্রেপ্তার করে ফেলেছে। গৌরদাসের গ্রেপ্তারের জন্য কতদিন ধরে পুলিশ চেষ্টা করে চলেছে। গৌরদাস বললে, ভেতরে চল, সব বলছি। সদানন্দবাবু কম্পিত হাতে চাবি খুললেন সদর দরজায়। দরজা খুলতেই গৌরদাস ক্ষিপ্রপদে ঘরের ভেতর ঢুকে পড়ল। আলো জ্বালতেই গৌরদাস বললে, সদানন্দ, একটা রাত আমাকে থাকতে দাও তোমার বাড়িতে। আমার পেছনে পুলিশ লেগেছে।
তক্তপোষের ওপর বসে পড়েছেন সদানন্দবাবু। বিস্ময় তার এখনও কাটেনি। 30 বছর আগেকার সেই স্বদেশ সেবকের মূর্তিটা ভেসে উঠল তার চোখের সামনে। গৌরদাস হতো স্কুলের ফার্স্ট, আর তিনি হতেন সেকেন্ড। তারপর সরকারি চাকরি একদিন দুজনেই ছেড়ে দিয়েছেন। তারপর জেল থেকে ফিরে কোন ভাগ্যসূত্রে জড়িয়ে গিয়ে বিয়ে করে ফেললেন তিনি। আর গৌরদাসের আপাতমস্তক ভালো করে দেখলেন তিনি। আত্ম অনুশোচনায় একটু ম্রিয়মান হয়ে গেলেন, কিন্তু বন্ধু আরবে বুকটা দুলে উঠল। বললেন, একটা রাত কেন? যতদিন ইচ্ছে থাকো না গৌরদাস, কেউ নেই বাড়িতে এখন। গৌরদাস একটু নিশ্চিন্তের নিঃশ্বাস ফেললে। ওদিকে শেষ রাতের দিকে রাঁচি প্যাসেঞ্জার টাটানগরে পৌঁছল। অত বড় স্টেশন, কিন্তু নিঝুম নিস্তব্ধ, একটাও আলো নেই। প্রথমে বোঝা যায়নি গাড়ির মধ্যে অতগুলো মানুষ কিন্তু সবাই সারা রাত জেগে কাটিয়ে দিলে। প্রথমে যে কোলাহলের সূত্রপাত হয়েছিল তার অবসান হয়েছে বটে, ব্যক্তিগত বিক্ষোভ আর বিদ্রোহ এখন শান্ত হয়েছে। রাত্রি জাগরণের প্রাণান্তকর চেষ্টায় সবাই পরিশ্রান্ত। সামান্য কারণ নিয়ে অভিযোগ করবার ক্ষমতাটুকুও সবার যেন লোপ পেয়েছে। কটা বাজলো গা? কার কাছেই আর ঘড়ি থাকবে? ওই রাত 3টে হবে। এইবার তো টাটানগর, তা আপনারা তো টাটানগরেই নামবেন। ও বৌমা, ওরা টাটানগরে নেমে যাবে, তুমি ওখানে বিছানাটা ফেলে টপ করে শুইয়ে দিও খোকাকে। গিরিবালার কোলের ওপর মাথা কাত করে ঘুমিয়ে পড়েছিল সুরুচি। মৃন্ময়ী এক তিল ঘুমোতে পারেননি। তার শরীরও ভালো নয়। এই ভিড়, এই ট্রেনের ঝাঁকুনি, এই দুশ্চিন্তা, এইসব এতদিন ধরে তার সহ্য হয় না। ঘুমজড়িত চোখে মৃন্ময়ী বললেন, কোথায় এলো? গিরিবালা বললেন, টাটানগর, এইবার নামতে হবে। মৃন্ময়ী শশব্যস্তে সোজা হয়ে উঠে বসেছেন। এক্ষুনি নামতে হবে, 33টা মালের হিসেব করতে হবে। গিরিবালা বললেন, তুমি ব্যস্ত হও না বউ, আমি দেখছি, ট্রেন এখানে অনেকক্ষণ থামবে। তারপর সুরুচিকে ঘুম থেকে ডেকে তুললেন। বললেন, ওঠ মা, ওঠ, এসে গেছি, ওঠ ওঠ। এখানেও ভীষণ ভিড়। এই টাটানগরেও আছে বিরাট বিরাট কারখানা। গাড়ি থামতে না থামতেই ঝেঁকে ধরেছে লোক। তারাও পালাবে। টাটানগর ছেড়ে অনেক দূরে। কুলি এলো। 33টা মোট গুনে নামালে। গিরিবালা, সুরুচি, মৃন্ময়ী সকলকে দিয়ে নামালেন। নিচু প্ল্যাটফর্ম, কাঁকর বেছানো। অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু হয়েছে। গিরিবালা বললেন, ওই সামনেই ওই যে বারান্দা, ওর নিচেই যা। সুরুচি আর মৃন্ময়ী 5-7 হাত দূরে এক সার ঘরের সরু বারান্দায় এসে দাঁড়ালেন। সুরুচি যেয়ে দেখলে অনেক লোক শুয়ে আছে সারি দিয়ে। একেবারে প্রথম থেকে অনেক দূরে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। ওয়েটিং রুমের সামনেই শুয়ে আছে একটা চাপরাশি। কুলি মোট নিয়ে কাছে আসতেই বারান্দায় সেইগুলো নামিয়ে নিলেন, কিন্তু গোল বাঁধল পয়সা নিয়ে। এই 5-7 হাত রাস্তায় একজন কুলি বার চারেক আসা যাওয়া করেছে। চেয়ে বসল 1 টাকা। গিরিবালা বললেন, 8 আনার 1 পয়সাও বেশি দেব না। সুরুচি বাইরের দিকে চেয়ে দেখলে সামনের অন্ধকারের মধ্যে অসংখ্য সিগন্যালের আলো জ্বলছে, লাল নীল কত রং। ওগুলোর কোনো অর্থও বোঝা যায় না। চলন্ত ট্রেনের মধ্য থেকে কয়েক মাইল চলবার পর হঠাৎ ওই রকম একটা সিগন্যাল নজরে পড়ে। তারপর একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা দুলে ওঠে, আর খানিক পরেই একটা স্টেশনের মুখ দেখা যায়। ছোট ছোট এমন কত স্টেশন পার হয়ে ঠিক কোন জায়গাটায় কোন সিগন্যালের কোন সংকেতে থামতে হবে তার হয়তো নিয়ম আছে। সাংকেতিক আলোর নির্দেশ মেনে চললেই নিরাপদ, নইলে বিপদের নাকি অন্ত থাকে না। বহুদিন আগে স্কুলের সব মেয়েরা মিলে একবার পুরী গিয়েছিল। আমি ক্ষমা প্রার্থী, এর পরবর্তী 2টো পাতা মিসিং, সেজন্য আমি তার পরবর্তী অংশটা শুরু করছি। মৃন্ময়ী দেবী ভাবছিলেন, মেশে খাওয়া তার সহ্য কী করে হবে কে জানে। আর তাছাড়া বিদেশে 3 জনের খরচই কি আর কম? কোত্থেকে এসব খরচ আসবে?
সুরুচি দুইজনের মধ্যে শুয়েছিল। গিরিবালা সুরুচির গায়ে ভালো করে আরেকখানা চাদর চড়পিয়ে দিলে। মেয়েকে যদি বাঁচাতে হয় তবে এই সময় তার শরীরের যত্ন নেওয়া দরকার। শরীর এই সময় সুস্থ রাখতে হবে। তার ভাবী সন্তানের জন্য নয়, কিন্তু প্রসূতিকে বাঁচিয়ে রাখতে হবে। শরীরের সমস্ত রক্ত তখন হিম হয়ে আসে। গিরিবালার সেই মর্মান্তিক অভিজ্ঞতা আছে। রক্তে ভেসে যায় বিছানা। রক্তের সমুদ্র মন্থন করে যে অমৃত ওঠে জীবনের পাত্রে, তা পান করবার সৌভাগ্য কজনের ভাগ্যে ঘটে। আর তাছাড়া সুধাই কি সব ক্ষেত্রে ওঠে? বিষও তো ওঠে। সুরুচির জীবনে সুধার পাত্রে শুধু বিষই তো উঠবে। সেই বিষের ফেনায় সুরুচি যদি নীলকণ্ঠের মতো নিজেকে অমর করে রাখতে পারে, তবেই তো সে বিজয়িনী, নইলে সমস্ত মিথ্যা। শুয়ে শুয়ে তবু সুরুচির ঘুম আসে না। সমস্ত প্ল্যাটফর্মময় এক অস্বস্তিকর পরিস্থিতি। কোথায় কোন বইতে পড়েছিল, এই পৃথিবী যেন একটা রেলের স্টেশন। গাড়ি আসে আর গাড়ি যায়, যাত্রীরা নামে আর ওঠে। সমস্ত একটা ধরা বাঁধা নিয়মের সূত্রেই বাঁধা। এই অপরিচিতের রাজ্যে রেলের যাত্রীদের মতোই সবাই যেন অপরিচিত। কারুর সঙ্গে কারুর হৃদ্যতা নেই, যোগাযোগ নেই, বন্ধন নেই। অথচ 2 ঘন্টার পরিচিত একটি রেলের কামরায় অভ্যন্তরে সবাই ইঞ্জিনের আকর্ষণে আকৃষ্ট। কথাটা ভাবলেই সমস্ত মিথ্যে বলে মনে হয়। সুরুচির মনে হয় রাজনীতি, সমাজনীতি আর ব্যবহার নীতির গুরুত্ব সেই এক অমোঘ নীতির কাছে কত ছোট। হঠাৎই প্রিন্সের কথা মনে পড়ল। প্রিন্স কোনো কিছু মানত না। রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিবাদী কোনো শ্রেণীকেই সে স্বীকার করত না। সে শুধু জানত বর্তমান। প্রতি মুহূর্তের নিঃশ্বাস পতনের ছন্দকে সে বিশ্বাস করত, স্তব করত। তাই সেদিন সুরুচি প্রিন্সকে ভয়ে এড়িয়ে এসেছিল। ভয়ঙ্কর বলে মনে হয়েছিল তাকে। প্রিন্সের চরিত্রের মধ্যে সে সর্বনাশের সংকেত পেয়েছিল। কিন্তু মানুষের জীবনে বোধহয় সর্বনাশ যে কোথা দিয়ে কেমন করে কখন আসে তা বোঝাই যায় না। একান্তই অপ্রত্যাশিতভাবে শেখর দাদাকে, কিন্তু এই অন্ধকার অস্বস্তিকর পটভূমিকায় শেখরদার কথা মনে হতেই সুরুচির মনে হলো তার বিরুদ্ধে যেন কোনোদিন এতটুকু অভিযোগ না ওঠে তার মনে। এ যেন ঠিক যুক্তি দিয়ে বোঝানো যায় না। পৃথিবীর আদিম ও অন্তিম রহস্যের মতো এ যেন অনন্ত। যুক্তিতর্ক দিয়ে বুঝতে যাওয়া বাতুলতা। কিন্তু তবুও অস্বীকার করবার উপায় নেই যে সর্বনাশটা হয়েছে। কোথায় সেই ছাত্র জীবনের অতীত স্বপ্ন, আর ভবিষ্যতের দিকে চাইলেই নজরে পড়ে কলঙ্ক সংকুল তরঙ্গ বিক্ষুব্ধ বিস্তার। সেখানে নিঃসহায় সিন্ধু শকুনের মতো নিরুদ্দেশ যাত্রা। গভীর রাত্রির বিনিদ্র পরিবেশে বোধহয় কোনো জাদু আছে। চোখ বুজে শুয়ে শুয়ে অনেক দিনের অনেক কথা মনে পড়তে লাগল। কলেজ জীবনের সেই লঘুপক্ষ দিন। দোতলা বাসের নিচে সিটে বসে কলেজে যাওয়া। সে নিজের মনে বই পড়বার ভান করে চারিদিকে চকির দৃষ্টিতে পরিবেশটিকে লক্ষ্য করে নেওয়া। সেই প্রীতির সঙ্গে সিনেমায় যাবার নাম করে মোটর নিয়ে যশোর রোড ধরে সীমাহীন যাত্রা। আর তারপর এক একদিন কলেজে পক্সির ব্যবস্থা করে ম্যাটিনি শোতে সিনেমা যাওয়া। ধর্মতলা স্ট্রিটে একদিন সুরুচি দেখেছিল এক অদ্ভুত দৃশ্য। একটি মহিলা রাস্তার ওপর কাপড় পেতেছে, তাতে একটি ছোট ছেলে অঘরে শুয়ে ঘুমোচ্ছে, আর মহিলাটির মাথায় অনেকখানি লম্বা ঘোমটা। ওই দৃশ্য দেখে একটা অশ্লীল ইঙ্গিত করেছিল প্রীতি। বলেছিল, ওই ঘোমটার ভেতরেই খ্যামটা নাচে ওরা। আজ এতদিন পর সেই দৃশ্যটা সুরুচির মনে পড়ল। হয়তো সত্যি কোনো দুস্থা, কিংবা হয়তো স্রেফ ব্যবসাদারি, লোকে দয়ামায়া মমতার ওপর সুরসুরি দিয়ে পয়সা কামানো, কিংবা হয়তো প্রীতি যা বলছে তাই সত্যি, কিংবা হয়তো বিপদ আর কলঙ্কের বোঝা নিয়ে মহিলাটি নিরুপায় হয়ে পথে এসে বসেছে। গম গম শব্দ করে ইয়ার্ডের মধ্য দিয়ে একটা মালগাড়ি চলে গেল। সেই ট্রেন চলবার শব্দে থরথর করে স্টেশনের প্ল্যাটফর্ম, নিচের মাটি কেঁপে উঠল। সবাই ঘুমোচ্ছে।
এই সুযোগে যদি সুরুচি সকলের অজ্ঞাতে ট্রেনের চাকার নিচে মাথা পেতে দেয়। অন্ধকার ইয়ার্ডের বুকে অসংখ্য পাঁজরার মতো লাইন পাতা, তারই একটাতে ট্রেন আসবার আগেই যদি সে শুয়ে পড়ে। ভয়ে সমস্ত শরীরটা শিউরে উঠল সুরুচির। চাদরটাকে গায়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলে। বড় নিঃসহায় মনে হলো কথাটা ভাবতেই। বড় দুর্বল মনে হয়েছে নিজেকে। চারিদিকে ভারী স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এত শীঘ্র শেষ হয়ে যাবে ভাবলে কষ্ট হয়। একদিন কত কল্পনা ছিল সুরুচির। শেখরদা আসবার আগে ভাবত সে বিয়ে করবে একজন আইসিএসকে। চারিদিকে বাগান দিয়ে ঘেরা একটা কোয়ার্টার। আশেপাশের উকিল, মুন্সিফ, পেশকারের বউরা আসবে তাকে খোশামত করতে। চাকরির উমিদারি নিয়ে আসবে সার্কেল অফিসারের বউ, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, সবাই পাঠাবে বড়দিনের ভেট। সার্কাসওয়ালা কিংবা সিনেমাওয়ালারা বাড়িতে বক্সের পাশ পাঠিয়ে দেবে। স্বামীর মনোগ্রাম করা চিঠির কাগজে বন্ধুদের চিঠি লিখবে। সেসব ছোটবেলার কল্পনা। একটু বড় হবার পর একবার খেয়াল হয়েছিল সে সিনেমায় নায়িকার ভূমিকায় নামবে। সে বড় চমৎকার অভিজ্ঞতা। পৃথিবী শুধু লোক তাকে দেখবে, তার রূপের তারিফ করবে। কিন্তু শেখরদা আসার পর থেকে তার কল্পনার মোড় অন্যদিকে ঘুরে গিয়েছিল। তার মনে হতো সে বিপ্লবী হবে। বাবার বিগত জীবনের স্বপ্ন, গৌরদাসবাবুর কাহিনী, শেখরদার বক্তৃতা সব শুনে সে উত্তেজিত হয়ে উঠত। মনে হতো রিভলভার নিয়ে সে কোনো দুঃসাহসিক কাজ করবে, কাউকে খুন করে দেশকে স্বাধীন করবে সে। বিয়ে সে করবে না। তাই তো সেবার বিয়ের সম্বন্ধটা ভেঙে দিয়েছিল। বিয়ের ওপর তার অশ্রদ্ধা হয়ে গেছে। বিয়ের পরেই তো একরাশ ছেলে মেয়ের বন্যা। স্বাস্থ্য ভেঙে যাবে। রান্নাঘর আর কাঁথা সেলাই নিয়ে দিন যাপন। সে অগৌরবের জীবন তার নয়। সুরুচির মহিমাময় জীবন সাধারণ কাজে কলঙ্কিত হবে না। কিন্তু কোথায় যেন সব কল্পনা ফানুসের মতো মিলিয়ে গেল। এর চেয়ে তো সাধারণ হওয়া অনেক ভালো ছিল। সকলের বিড়ম্বনা করেছে সে। পৃথিবীতে যুদ্ধ বেঁধেছে সুরুচির জীবনেও। এমন কোনো লোক নেই চক্রধরপুরে যে তাকে এই বিড়ম্বনার হাত থেকে উদ্ধার করবে। কোনো ডাক্তার, কোনো নার্স কিংবা কোনো টাকা দেবে, জীবন দেবে সে। আজীবন কৃতদাসী হয়ে থাকবে তার কাছে, যদি সে তার এই উপকারটুকু করে। কোনো অবৈধ উপায় নেই। কাগজে তো কত বিজ্ঞাপন সে দেখেছে। তখন যদি ঠিকানাগুলো সে লিখে রাখত, চিঠি লিখে টাকা পাঠিয়ে দিলেই তারা নিশ্চয়ই ওষুধ পাঠিয়ে দেবে। তারপর সম্পূর্ণ নিরাময় সে হয়ে যাবে। আবার স্বাধীন হয়ে যাবে সে। কেউই জানবে না, কেউ লজ্জাও দেবে না, কেউ করুণাও করবে না। সে বুক ফুলিয়ে বেড়াবে। মাথা উঁচু করে সে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করবে, কথা বলবে, চিঠি লিখবে। দিনের আলোয় আকাশের দিকে চেয়ে সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে সে আত্মঘোষণা করবে। আপন গর্বে সে আত্মপ্রতিষ্ঠা করবে একলা। তাকে বাধা দেবার কেউ নেই। কখন যেন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে সুরুচি। হঠাৎ পিসিমার ডাকে ঘুম ভাঙল। ও রুচি, ওঠ মা ওঠ, বৃষ্টি পড়ছে। ধরপড় করে লাফিয়ে উঠল সে। অল্প অল্প ভোর হয়েছে, কিন্তু বৃষ্টির ঝাপটা এসে বিছানা ভিজিয়ে দিয়েছে। গিরিবালা নিজেই জিনিসপত্র গোছাতে লাগলেন। চারিদিকের ঘুমন্ত জগতে হঠাৎ যেন বিদ্রোহের ঢেউ এসে সকলকে জাগিয়ে তুলেছে। কুলি, যাত্রী, খালাসি সবাই সন্ত্রস্ত। অসময়ে বৃষ্টি এসে সবাইকে বিব্রত করে দিয়েছে। যে যার পোটলাপুটলি রক্ষা করতে ব্যস্ত। গোপাল আকাশের দিকে চেয়ে বললে, এ বৃষ্টি ছাড়বে না পিসিমা, আপনারা ঘরের ভেতর আসুন। গিরিবালা ইতস্তত করতে লাগলেন। মিন্ময়ীর মুখের দিকে তাকালেন। তিনজনের মুখের দিকে চেয়ে নীরব হয়ে রইলেন। গোপাল বললে, আপনাদের টিকিট আছে তো? গিরিবালাই জবাব দিলেন, বললেন, তা তো আছে, কিন্তু 3rd ক্লাসের। ও তাতে কিছু আসবে যাবে না। এই বলে গোপাল নিজে হাতেই মালপত্র তুলে নিলে। তারপর বললে, চলে আসুন ভেতরে,
এই শীতে মানুষে বাইরে থাকতে পারে নাকি? তারপর মালপত্র এক কোণে ভেতরে রেখে এসে বললে, বেশি গোলমাল করবেন না, বাবুর উঠবার আবার সময় হয়ে এলো। গিরিবালা বললেন, তা কাজ কি গোপাল? ভেতরে সাহেব শুভ আছে, মেয়ে নিয়ে ভেতরে নাই বা গেলাম। গোপাল জিভ কেটে বললে, সাহেব শুভ কোথায়? আমার বাবু একলা আছেন। এই 4টের সময়েই আমি ওনার পা টিপতে বসব। রাতের ঘুম ওনার হয়ে গেছে। সুরুচির কিন্তু ভেতরে যেতে অনিচ্ছা। নিজের অধিকারের বাইরে কেনই বা যেতে যাবে সে? যারা বড় লোক, যারা দামি টিকিট কিনেছে, ভেতরে যাবার অধিকার তাদেরই। কিন্তু বৃষ্টির তেজ আবার বাড়ল, ঝাড় এসে লাগছে গায়ে। গোপাল আবার বললে, এখানে দাঁড়িয়ে ভেজা কি ভালো দিদিমণি? ভেতরে চলুন, বাবু ওই কোণে শুয়ে আছেন, আমি আড়াল করে পর্দা টাঙিয়ে দেবক্ষণ, আপনারা এদিক পানে শোবেনক্ষণ। মৃন্ময়ী শীতে কাঁপছিলেন। আর তাছাড়া সুরুচিতে কি এই সময় ঠান্ডা লাগানোটা ভালো? এই সময় যদি শরীর খারাপ হয় তাহলে সুরুচির প্রাণ নিয়ে টানাটানি হওয়া বিচিত্র নয়। গিরিবালা বললেন, আহা, ও যখন অত করে বলছে, তা ভেতরে গেলে দোষটা কি? এখানে তো সব ভিজে যাবে, তাই কি আর ভালো হবে? গোপাল আবার বললে, আর তাছাড়া আমার বাবু এক্ষুনি চা খেয়ে বেড়াতে বেরোবেন। সুরুচি বললে, তার চেয়ে বলে দাও না গোপাল, এখানে 3rd ক্লাস ওয়েটিং রুমটা কোন দিকে? গোপাল বললে, সেখানে যেতে গেলেই তো ভিজে একসা হয়ে যাবেন। মৃন্ময়ী এতক্ষণে কথা বললেন, তুই কি জেদি মেয়ে রে রুচি? সুরুচি বললে, তোমরা সবাই যাও না মা ভেতরে, আমি কি বারণ করেছি? আমি যাব না। মৃন্ময়ী বললেন, তুই দিনকে দিন এমন খিটখিটে হয়ে যাচ্ছিস কেন বলতো? বৃষ্টি যেন তখন একটু কমেছে। গোপাল বললে, আমি তবে ভেতরে যাই পিসিমা, 4টে বোধহয় বাজলো, বাবুর আবার পা টেপবার সময় হলো, তারপর চা করব। চা করার পর যদি বৃষ্টি কমে তখন আবার বাবু বেড়াতে বেরোবেন। গিরিবালা অবাক হলেন, বললেন, এই রাত্রিরে চা? তোমার বাবুর কি বাতের ব্যামো আছে? বাত কেন হবে পিসিমা? আপনি বাবুকে দেখেননি, দেখলে কে বলবে 45 বছর বয়স? মা মারা যাবার পর থেকেই তো আমিই আছি, একদিনের তরেও বাবুর শরীর খারাপ দেখিনি। পা টেপানো বাবুর বহুদিনের অভ্যেস, আর এদানি চা ধরেছেন, তাই একটু চা করবো নাকি আপনাদের জন্যে? গিরিবালা বললেন, চা খাবি নাকি রুচি? সুরুচি সেই কথার উত্তর না দিয়ে বললে, গোপাল, তুমি বরং ভেতরে যাও, পা টিপতে দেরি হয়ে গেলে তোমার বাবু আবার তোমার ওপর জরিমানা করে না বসেন। যেরকম নবাবী মেজাজ তোমার বাবুর। গোপাল বললে, তা বলতে হবে না দিদিমণি, আমি না থাকলে সংসার কে দেখতো শুনি? বউ নেই, ছেলে মেয়ে নেই, চুরি করতেও আমি, আবার রাখতেও আমি। আমি একবার রাগ করে দেশে চলে গিয়েছিলাম, 2 দিন না যেতেই বাবু চিঠি লিখলেন, গোপাল, আমি মরো, তোর ওপর সব ভার দিয়ে যেতে চাই, চিঠি পেয়েই চলে আসবি। গিরিবালা বললেন, তারপর? গোপাল বললে, আমি হন্তদন্ত হয়ে ফিরে এলাম, এসে দেখি অসুখ টসুখ বাজে কথা। বাবুর কাছে যেতে বাবু বললে, পা টেপ বেটা, পা না টিপে টিপে পায়ে ব্যথা হয়ে গেছে। সুরুচি এইবার মুখ খুললে, বললে, তা বাবু জুতো মারলেও বোধহয় তোমার মিষ্টি লাগবে। একগাল হাসি হাসলে গোপাল, বললে, তা ঠিকই ধরেছেন দিদিমণি, বাবু কি আর ছাড়তে পারবো? খাটুনি খুব এখানে, দিন নেই রাত নেই খাটুনি। অন্য চাকরিতে খাটুনি কম, তাও জানি, কিন্তু ছাড়তে পারবো না বাবুকে। সুরুচি বললে, তা পয়সা এমনই জিনিস গোপাল, জুতোও মিষ্টি লাগে। গোপাল হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে কার যেন গলার আওয়াজ এলো, গোপাল, আগে যাই বাবু। এই বলে গোপাল অপরাধের মতো জিভ কাটলে। ঘরের ভেতরে যাবার আগে বললে, চা করে পাঠিয়ে দেবক্ষণ দিদিমণি। আর এদিকে গিরিবালা ভাবছিলেন, কাল এতক্ষণে সবাই চক্রধরপুরে। কানাই স্টেশনে এসে নামিয়ে নেবার কথা ছিল, বোম্বে মেলে যাবার কথা।
হয়তোবা সে স্টেশনে এসেও ছিল, তাদের না দেখতে পেয়ে ফিরে গেছে। আর কি আসবে স্টেশনে? কেমন করে জানবে কখন আসবে তারা? কাল যখন দুপুরবেলা চক্রধরপুর স্টেশনে ট্রেন গিয়ে পৌঁছবে, তখন হয়তো কারোর চেনা মুখও নজরে পড়বে না। উদ্গ্রীব হয়ে স্টেশনের দুই পাশে চাইবেন, কিন্তু কানাইয়ের হয়তো দেখাই পাওয়া যাবে না। তার অবশ্য কোনো দোষ নেই, আর তাছাড়া তার কোয়ার্টার কোথায় তাও তাদের জানা নেই। রেলের লোকে জিজ্ঞেস করে তবে তার ঠিকানা জোগাড় করতে হবে। 33টা পোডলা নিয়ে কুলির মাথায় চাপিয়ে কানাইয়ের বাসায় গিয়ে ওঠা। তারপর কিছুদিন পরেই কানাই যাবে ওয়ালটিয়ারে বদলি হয়ে। তখন নিরাপদ নিরাবিলিতে নির্বিঘ্নে সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে। আসবার দিন কালীঘাটে পুজো দিয়ে এসেছিলেন তিনি। আঁচলে এখনও সেই প্রসাদী ফুল বাঁধা। আর একবার মনে মনে গিরিবালা অলক্ষ্যে প্রণাম করে নিলেন। হেমা সর্বমঙ্গলা, রক্ষে করো তুমি। অনেক বিপদ থেকে তুমি রক্ষে করেছ। এইবার এই চরম বিপদে তোমার আশীর্বাদ চাই মা। তা সত্যি, এতদিন সমস্ত আপদে বিপদে ঈশ্বরের আশীর্বাদ তিনি অফুরন্ত পেয়ে এসেছেন। স্বামীর মৃত্যুতে, ছেলে মেয়ের মৃত্যুতে, সমস্ত মৃত্যুর মধ্যে বারবার তার কথাটি মনে হয়েছে, মৃত্যুর মধ্য দিয়েই হয়তো তার জীবনের চরম প্রশ্নের সমাধান মিলবে। তার বিধাতা তাকে ওই পথ দিয়েই চরমতম পরীক্ষায় উত্তীর্ণ করাতে চান। এই সংসারের সকলের চেয়ে সম্বলহীন তিনি, কিন্তু সকলকে অভয় দেওয়ার কাজটা তার মতো নিঃসহায়ের কাঁধেই ন্যস্ত। মৃন্ময়ীর এত বয়সেও তার পরামর্শ না নিলে অচল হয়ে পড়েন। সদানন্দ একলা সেই কলকাতা শহরে জনবিরল গলিতে কেমন করে যে দিন কাটাচ্ছে কে জানে। কত লোক তাকে ঠকাবে, কত লোক সুযোগ পেয়ে তাকে শোষণ করবে। যুদ্ধের বিপর্যয়ে শহরে অরাজকতা চলবে, আর সেই অরাজকতার রাজ্যত্বে সে একলা। আর সুরুচি, এ ভুল কেমন করে কখন হলো তা যদি তিনি জানতেন। তার পক্ষ থেকে বোধহয় একটু গাফিলতি হয়েছে। তিনি ব্যস্ত ছিলেন তার ছাদের ছোট্ট ঘরটিতে নিজের গীতা আর পরলোক নিয়ে। ওয়েটিং রুমের ভেতরে এইবার হঠাৎ আলো জ্বলে উঠল এবং খানিক পরে স্টোভ জ্বালাবার তীব্র শব্দ কানে এলো। বোঝা গেল গোপাল চা চড়িয়েছে। হিহি করে শীতের হাওয়া হাড়ের ভেতর এসে বেঁধে। মৃন্ময়ী কাঁপছিলেন। চারিদিকে মালপত্র ছড়িয়ে, মাঝখানে 3টি প্রাণী। বন্যার্ত দেশের উদ্ধারপ্রাপ্ত 3টি জীব যেন। যুদ্ধের বিড়ম্বনায় নিজেদের শান্তির নীড় ছেড়ে এরা এসেছে। হঠাৎ দেখলে বোঝা যায় না এরা একদিন সুখ সমৃদ্ধি কামনা করে লক্ষ্মীর অর্চনা করেছে, উৎসব করেছে, পুজো পার্বণ, একদিন এদের জীবনকে জড়িয়ে বিরাজ করেছে। মৃন্ময়ীর মাথার ঘোমটাটা শিথিল হয়ে পড়েছে। জোড়োসোড়ো হয়ে বসে আলগোছ হেলান দিয়েছেন ওয়েটিং রুমের দেয়ালে। খানিক পর ভেতরে কার গম্ভীর গলার আওয়াজ পাওয়া গেল। বোঝা যায় গোপালের মনিব এইবার উঠেছেন বিছানা ছেড়ে। বাইরে বৃষ্টির তেজ থেমে এসেছে। মেঘ পাতলা হয়ে এলো। আকাশের পূব দিকের কোণটা ফর্সা হচ্ছে। আর কত দেরি, আরও কত দেরি চক্রধরপুরে পৌঁছতে। ওই পশ্চিম দিকের ধূসর লাইন জোড়া যেদিকে চলে গেছে, ওই দিকেই তাদের ট্রেন যাবে। সুরুচি নিতান্তই অসহায়ের মতো সেই দিকে চাইলে। আগে হলে সুরুচি এই অন্ধকারেও ওই দিকটায় বেড়াতে যেত। ঘুরে ফিরে প্ল্যাটফর্মের 4 দিকটা দেখে শুনে আসত। কিন্তু আজ যেন নিজেকে বড় ছোট বলে মনে হলো। মনে হলো মা পিসিমা হয়তো তার মতো লেখাপড়া শেখেনি, কলেজে যায়নি, তবু ওরা যেন আরেক দিক থেকে তার চেয়ে অনেক বড়। এক পাশে মা, আরেক পাশে পিসিমা। দুজনের সান্নিধ্য তাকে যেন পরম নিশ্চিন্তের আবেষ্টনীতে ঘিরে রেখেছে, যেন কোনো বিপদের অক্টোপাস তাকে গ্রাস করতে পারবে না। গোপাল একেবারে 3 বাটি চা নিয়ে হাজির। বলে, ঘরে তো গেলেন না, তা চা খেতে তো আরও আপত্তি করবেন না দিদিমণি? সুরুচি বললে, ঘরটা যদি তোমার হতো গোপাল, তাহলে আপত্তি করতুম না। যে কারণে ঘরে ঢুকিনি, সে কারণে চাটাও খাওয়া যায় না। এটা বোঝো না কেন? কথাটা গোপাল বোধহয় বুঝতে পারলে। মুখটা একটু কালো হয়ে গেল, কিন্তু সামলে নিয়ে বললে,
কিন্তু গোপালের আর বলা হলো না। হঠাৎ ভেতর থেকে জুতোর শব্দ করতে করতে যিনি বেরিয়ে এলেন, তার দিকে তিনজনের চোখ পড়তে তিনজনেই চমকে উঠলেন। 6 ফুট দীর্ঘ মানুষ, বলিষ্ঠ গম্ভীর চেহারা। প্রত্যেক পদক্ষেপে যেন পৃথিবী কেঁপে ওঠে। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে তিনি সমস্ত দেহ ওভারকোটে মুড়ে ছড়ি নিয়ে বেড়াতে বেরিয়ে গেলেন। সুরুচির কেমন যেন মনে হলো যেন চেনা মুখ, কোথায় যেন দেখেছে ওকে। সুরুচি বললে, তোমার বাবুকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে গোপাল। কলকাতায় থাকেন নাকি? গোপাল গর্বিত মুখে বললে, কলকাতায় যাতায়াত আছে, কিন্তু থাকেন হাজারিবাগে। হাজারিবাগে গেছেন দিদিমণি? তা বাবুকে আমার একবার দেখলে ভোলা মুশকিল। হাজারিবাগ? হঠাৎই ছ্যাদ করে উঠল সুরুচির বুকটা। আরেকজনের কাছে হাজারিবাগের কথা অনেক শুনেছে সুরুচি। তাকে নাকি চেনে গোপাল। সুরুচি জিজ্ঞেস করলে, হাজারিবাগে তোমার বাবুরা কতদিন আছেন গোপাল? গোপাল বললে, হাজারিবাগে বাবুদের 3 পুরুষের বাস। তার যুদ্ধের ঠিকেদারিতে বাবুকে সব জায়গাতেই ঘুরতে হয়। এই তো টাটানগরে এসেছিলেন, এখন আবার যাচ্ছেন কলকাতায়। লাখ লাখ টাকার কারবার। কিন্তু এদিকে যে আপনার চা ঠান্ডা হয়ে গেল দিদিমণি। হঠাৎই সুরুচি যেন কেমন অন্যমনস্ক হয়ে গেল। হাজারিবাগ সম্বন্ধে বহু কথা শুনেছে শেখরদার মুখে। নিজের সম্বন্ধে শেখরদা কোনোদিন কিছু বলেনি, কিন্তু কথা শুনে মনে হতো যেন বহুদিন শেখরদা হাজারিবাগে কাটিয়েছে। হয়তোবা শেখরদা আবার হাজারিবাগেই ফিরে গেছে। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভদ্রলোকটিকে দেখে শেখরদার কথাই মনে পড়ে যায়। ভদ্রলোকের বলিষ্ঠ শরীরের পেছনে একটা বলিষ্ঠ মনের পরিচয় থাকা অস্বাভাবিক নয়। শেখরদার মতোই ওই চেহারা যেন আকর্ষণ করে কেবল। নিজের অজ্ঞাতেই কখন যেন সুরুচি চায়ের কাপে চুমুক দিয়েছে, টেরই পায়নি। খালি চায়ের কাপগুলো নিয়ে গোপাল বললে, বাবুর নাম বিলাসভূষণ চৌধুরী, কিন্তু চৌধুরী সাহেব বললেই সবাই চিনতে পারবে। ওদিকে গেলে যাবেন একবার দয়া করে। গিরিবালা এতক্ষণে কথা শুনছিলেন, বললেন, তা তোমার মনিবটি তো বেশ ভালোই পেয়েছো গোপাল। ভালোর আর কি দেখলেন পিসিমা? 1 মিনিট বাইরে থেকে দেখে কি আর বুঝতে পারবেন? গোপাল বললে, আমার বাবুকে আমার মতন তো আর কেউ চিনবে না। একবার তবে কি হয়েছিল শুনুন। একবার এক সাহেব এসেছে সদরে। অমন কত সাহেব শুভ আসে, শিকার করে, মদ খায়, 2-4 দিন থাকে, আবার চলেও যায়। অতিথিদের থাকবার ব্যবস্থাও আছে সেই রকম। তা সাহেব এসেছে শিকারে যাবে বলে, খানসামা বাবুর্চির ব্যবস্থাও আছে। তারা দিনরাত সাহেবের সুখ সুবিধে দেখেছে। তাই একদিন রাত্রিরে সাহেব মদ খেয়ে মাদলামি করতে শুরু করেছে। আর মাদলামি করতে করতে মারলে গোবিন্দর পেটে এক লাথি, আর লাথি খেয়ে গোবিন্দর মুখ দিয়ে গল গল করে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। বাবুর কাছে খবর গেল। সেদিন বাবুর একাদশী, সারাদিন নাওয়া নেই, খাওয়া নেই। খবর শুনেই বাবু দৌড়ে এলেন। গিরিবালা বললেন, তোমার বাবু আবার একাদশীও করেন নাকি গোপাল? গোপাল বললে, সে বাবুর বহুদিনের অভ্যেস। বাবু বলেন, রোজই তো খায়, তাই একদিন না হয় না খেলুম। বাবুর নিয়ম আছে, একাদশীর দিন বাবু নিজে খাবেন না, কিন্তু সেই দিন যত গরিব ভিখিরিদের পেট পুড়ে খাওয়াবেন। বাবুর গিন্নি যতদিন বেঁচে ছিলেন বরাবরই ওই জিনিসটি করতেন। তিনি মারা যাবার পর থেকে বাবু তার কাজটা নিয়ে নিয়েছেন। তারপর কি হলো গোপাল? জিজ্ঞেস করলেন গিরিবালা। গোপাল বললে, তা শেষকালে সাহেবের প্রাণ নিয়ে টানাটানি। বেশ ওমরা চোমরা সাহেব তিনি, কিন্তু বাবুর সেদিনের সেই মূর্তি দেখে আমাদেরও ভয় হয়ে গেল। অপমান করে ইংরেজিতে কী সব বললেন, সে আমরা কি আর বুঝি। মনে হলো যেন খুব গালাগালি দিচ্ছেন, যাচ্ছে তাই করে। শেষে বিশ্বাস করবেন না পিসিমা, সেই লালমুখো সাহেব গোবিন্দের পা ছুঁয়ে ক্ষমা চাইলে 5,000 টাকা গুনে দিয়ে তবে ছাড়ল। তারপরে এমনই বাবুর প্রতাপ, শুনি নাকি সেই সাহেব দেশে চাকরি ছেড়ে বিলেতে চলে গেছে। তারপর খানিক চুপ করে থেকে গোপাল জিজ্ঞেস করলে,
চা কেমন খেলেন দিদিমণি? সুরুচি কোনো উত্তর দিলে না। গিরিবালা বললেন, খুব ভালো হয়েছে। গোপাল বললে, আপনি তো ভালো বললেন, আর বাবুকে যদি জিজ্ঞেস করতুম, বাবু বলতেন কিচ্ছু হয়নি, বাজে চা হয়েছে। অথচ যদি বলি আমার ওটা কাজ নয়, আমি ওসব রান্নার কাজ পারবো না, তাহলেই চিত্তির। তার পরদিন থেকেই আমার সঙ্গে কথা বলা বন্ধ। বলবেন, তুই এক্ষুনি দূর হ, যা বেরো, তোর মুখ দেখতে চায়নি। গিরিবালা বললেন, তোমাকে কি রান্নার কাজও করতে হয় নাকি? তবে আর মজাটা কি হলো পিসিমা? আমার হাতের রান্না না হলে কি আর বাবু খাবেন নাকি? অথচ কেমন হয়েছে জিজ্ঞেস করলেই বাবু বলবেন বাজে। তা রান্না করতেও এই গোপাল, আর জুতোর ফিতে বেঁধে দিতেও এই গোপাল। তা থাক না 14টা চাকর 20টা ঠাকুর। গিরিবালা বললেন, তা মাইনে তো পাও বললে 10 টাকা। ও তো শুধু 10 টাকায় দেখছেন, কিন্তু 100 টাকা নিলেই আর কে কি বলছে। বাবুর টাকা তো আমার কাছেই থাকে, সংসারের খরচ পুরো টাকাটাই তো আমার হাতে, নিলে আর কে জানতে যাবে বলুন? একবার বিশ্বনাথের কি হলো শুনবেন? তারপর হঠাৎ কি যেন মনে পড়ে গেছে, এমনিভাবেই উঠে বললে, দাঁড়ান, বাবু আবার এক্ষুনি ফিরবেন, চান করবার জলের জোগাড় করে রেখে আসি। স্টোভটা জ্বালিয়ে 1 কিডলি গরম জল করলেই হয়ে যাবে ক্ষণ। এই বলে গোপাল গরম জলের ব্যবস্থা করতে গেল। গিরিবালা বললেন, আচ্ছা গল্পবাজ লোকটা জুটেছে, যা হোক। যাক, তবু তো সময়টা একরকম করে কাটছে। এই ঠান্ডায় চাও তো করে দিলে, তাই বা কে করে দেয় বউ? মিনময়ী কোনো কথা বললেন না। শীতে আড়ষ্ট হয়ে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। গিরিবালা আবার জিজ্ঞেস করলেন, বউ কি ঘুমোলে নাকি? না, মিনময়ী বললেন। শরীরটা ভালো আছে তো? গিরিবালা প্রশ্ন করলেন। হ্যাঁ। চাদরের ভেতর থেকে উত্তর এলো। গিরিবালা সুরুচিকে ডাকলেন, কি ভাবছিস মা রুচি? কিচ্ছু না তো, সুরুচি বললে। ঘুম পাচ্ছে খুব, বুঝতে পারছি। আর একটু কষ্ট হবে তোর। কি করবি বল? কপালে গেরো আছে, কে আর খণ্ডাবে। তা চা খেয়ে একটু আরাম হলো না রে? সুরুচি কোনো উত্তরই দিলে না। তার কেবল মনে হতে লাগলো, এই পৃথিবীর আরেকটি জায়গার কথা। এইখানে নয়, হয়তো কলকাতাও নয়, কিন্তু এই আকাশেরই তলায় এই রাত্রির অন্ধকারেই আশ্রয়ে। সেইখানেও কি এমনই জিজ্ঞাসার চিহ্ন অনুচ্চারিত কান্নায় নতমুখ? কিন্তু তাছাড়া আর কী বা কল্পনা করা যায়? একবার মনে হয়, চুলোয় যাক সব, আসুক ঝড়, আসুক আঘাত, তবু তো মাথা উঁচু করে দাঁড়াবে সে, স্পষ্ট ঘোষণা করবে সে নিজের দুর্বলতা, নিজের ফাঁকি। তাতে বোধহয় শান্তি আছে, তাতে আর কিছু না থাক, সত্যনিষ্ঠা আছে, গৌরব আছে। যদি কোনো দিন এমন হয়, রাস্তা দিয়ে চলতে চলতে হয়তো বা শ্রীলতার সঙ্গে দেখা, শ্রীলতা হয়তো প্রশ্ন করবে, সঙ্গী কে রে? সুরুচি কি বলতে পারবে, এ আমার ছেলে? তারপর শ্রীলতা চেয়ে দেখবে সুরুচির সিথির দিকে। তখনকার সেই কৌতূহল সে মেটাবে কেমন করে? তার চেয়ে ভাই বলে পরিচয় দেওয়া অতি সহজ। সুরুচি নিজের সন্তান সুরুচিকে দিদি বলে ডাকবে। একে একে দিন যাবে, মিথ্যায় প্রবঞ্চনায় ভারী হয়ে যাবে স্মৃতি, আর সুরুচি চেয়ে থাকবে প্রতীক্ষায়, সবরের প্রতীক্ষা, নিষ্ঠুর কর্তব্য সাধনের যান্ত্রিক আনন্দ শুধু, তার বেশি কিছু নয়, যা কখনো কল্পনা করেনি, স্বপ্নেও ভাবেনি জীবনের সেই অসুস্থ বাঁ দিক। গোপাল আবার এলো, বললে, পিসিমা, আপনাদের গরম জল করব? আপনাদের গাড়ি তো সেই দুপুর নাগাদ, যা শীত, ঠান্ডা জলে চান করবেন কেমন করে? গিরিবালা বললেন, তোমাকে আর কি বলবো গোপাল, তুমি তো কতই কষ্ট করছো আমাদের জন্য। গোপাল গরম জলের ব্যবস্থা করতে আবার ভেতরে চলে গেল। স্টেশনের প্ল্যাটফর্মে ধীরে ধীরে কর্মব্যস্ততা শুরু হয়েছে। ভোর হলো,
দু একটা খালাসি পোটার এদিক ওদিক ঘোরাফেরা শুরু করেছে। দূরে টাটানগরের কারখানা থেকে শোঁ করে আওয়াজ আসছে। স্টেশনের প্ল্যাটফর্মে ধারে দু একটা ঘেউ কুকুর লেজ গুটিয়ে আবার ঘুমোবার চেষ্টা করছে। চাঁদটা হেলে একেবারে কখন যে ডুবে গেছে আর দেখাই যায় না। ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, চারিদিকে ফর্সা আর নীল একটা আমেজ। প্ল্যাটফর্মের আলোগুলো একসঙ্গে তপ করে নিভে গেল। ওই পাশে দেওয়ালের গা ঘেঁষে একগাদা লাগেজ, তার ওই পাশে আগাগোড়া চাদর কম্বল ঢাকা কয়েকটা মূর্তি নড়ে চড়ে উঠে বসল। গিরিবালা ভাবছিলেন আর বেশি দেরি নেই, হয়েই এলো। মিনময়ী ভাবছিলেন কোথায় এর শেষ কে জানে। আর সুরুচি ভাবছিল এই তো সবে যাত্রা শুরু, এখনো অনেক অনেক দূর। তাহলে আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।